সহ ৪৬ জন নিহত। ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ। রবি ও সোমবার আবারও হরতাল। মানুষ মারার ঘটনায় ইতিহাসের নৃশংসতম গণহত্যা মন্তব্য ফখরুলের। বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন। মসজিদে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, গণজাগরণ মঞ্চের ঘোষণা। এবং শুরু হলো স্বাধীনতার মাস মার্চ। ৭১ এ মাসে পাকিস্তানি শোষণ নিপীড়নের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে নামে বাঙালি জাতি। আসসালামু আলাইকুম। দিগন্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জিদা স্বর্ণা। শুনছিলেন প্রিভেল মডেল টাউন শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। জামাতে নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পরবর্তী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে ৪ পুলিশ সদস্য সহ ৪৬ জন নিহত হয়েছে। এর মধ্যে রংপুরে ৬, ঠাকুরগাঁয়ে ৫, গাইবান্ধায় ৭, সাতক্ষীরায় ৯, চট্টগ্রামে ৩, নোয়াখালীতে ৩, সিরাজগঞ্জে ২, কক্সবাজারে ২ এবং দিনাজপুর, নাটোর, মৌলভীবাজার ও রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে ১ জন করে নিহত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে জাবালুন নূরের রিপোর্ট। সাতক্ষীরায় রায়ের প্রতিবাদে জামাত শিবির ও সাঈদী মুক্তি পরিষদ মিছিল বের করলে সার্কিট হাউস মোড়ে বাধা দেয় পুলিশ ও বিজিবি। এ সময় মিছিলটির সামনে যেতে চাইলে পুলিশ গুলিবর্ষণ করলে সংঘর্ষ শুরু হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী পুলিশ, ছাত্রলীগ ও জামাত শিবিরের ত্রিমুখী সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা সহ ৯ জন নিহত হয়। রায় ঘোষণার সাথে সাথে রংপুরের মিঠাপুকুর ও পীরগাছায় রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। র্যাব, পুলিশ ও বিজিবির বেষ্টনী নিয়ে মিছিল করতে চাইলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সংঘর্ষে ৫০ জন গুলিবিদ্ধ সহ ৩০০-রও বেশি মানুষ আহত হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। এর আগে হরতালে সংঘর্ষে মারা যায় ২ জন। গাইবান্ধার সুন্দরগঞ্জে রায়ের প্রতিবাদে কয়েকটি গ্রামের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করলে গুলি চালায় পুলিশ। এ সময় সংঘর্ষে ৩ পুলিশ সহ মারা যায় ৬ জন। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঠাকুরগাঁয়ের মানুষ। জেলার গড়েয়া এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষে ৫ জামাত শিবির কর্মী নিহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে এক মহিলা সহ আহত হয় ১০ জন। রায় ঘোষণার সাথে সাথে কক্সবাজারে প্রতিবাদ মুখর হয়ে ওঠে সদর সহ বিভিন্ন উপজেলা। জামাত শিবির কর্মীদের পাশাপাশি রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় ব্যারিকেড ও লাঠিচার্জের পাশাপাশি শতাধিক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এ সময় সংঘর্ষে ২ জন নিহত ও কয়েকশো আহত হয়। ফাঁসির রায়ের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। এ সময় লোহাগাড়ায় পুলিশের সাথে সংঘর্ষে এক পুলিশ সহ ২ জন মারা যায়। আর চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট স্টেশন রোড ও চকবাজার এলাকায় এবং সীতাকুণ্ড ও সাতকানিয়ায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় প্রায় ১০০ জনকে আটক করে পুলিশ। এছাড়া রায় পরবর্তী সহিংসতায় নোয়াখালীতে ৩ জন, মৌলভীবাজারে ১ জন, নাটোরে ১ জন, বগুড়ায় ১ জন ও চাঁপাইনবাবগঞ্জে ১ জন নিহত হয়েছে। এদিকে সিরাজগঞ্জে পুলিশের সাথে হরতাল সমর্থকদের ব্যাপক সংঘর্ষে ২ শিবিরকর্মী নিহত হয়। গুলিবিদ্ধ হয় আরও অর্ধশতাধিক। পরে পুলিশ তাদের লাশ নিয়ে যায়। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। দিনাজপুরের রানীর বন্দরে হরতাল সমর্থকদের সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষে এক জামাত কর্মী নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ জাবালুন নূর, দিগন্ত নিউজ ডেস্ক। ফেনীর খাজুরিয়া এলাকায় রেল লাইনের পিচগেট খুলে নেয় বৃহস্পতিবার রাত 11:30টায় চট্টগ্রামগামী মহানগর গধূলি ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ। তবে এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। ফেনীর স্টেশন মাস্টার জানিয়েছেন, চট্টগ্রাম ও কুমিল্লা লাকসাম থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। জামাতে নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে আগামী রোব ও সোমবার সারা দেশে হরতাল ডেকেছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের স্বাক্ষরকৃত বিবৃতিতে এই কর্মসূচির কথা জানানো হয়। এছাড়া বৃহস্পতিবার সারা দেশে পুলিশের গুলিতে নিহত জামাত শিবির নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে আজ দোয়া মোনাজাত এবং শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।
এর আগে বুধবার জামাতে নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটিএম ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। আরো জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। জামাতে ইসলামের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরে হত্যা, অগ্নিসংযোগ, প্রসিকিউশন এর মধ্যে 8টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেয় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের আদালত। 8টির মধ্যে 2টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অভিযোগগুলো হলো পিরোজপুরের চিথলিয়া গ্রামে মানিক পশারের বাড়ি লুট, ইব্রাহিম কুট্রি ও বিশাবালিকে হত্যা, আর বাকি 6টি অভিযোগে কোনো সাজা দেয়নি আদালত। রায়ে বলা হয় মাওলানা সাঈদীর বিরুদ্ধে আনা অপর 12টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। একজন খুনি, একজন অগ্নিসংযোগকারী এবং জোর করে ধর্মান্তরকারী উপযুক্ত শাস্তি হয়েছে। এ মামলার প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সাঈদী যুদ্ধাপরাধী। বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, তারপরে আপনার ধর্মান্তর করা, দেশান্তর করা, এই সময় অভিযোগ তার বিরুদ্ধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এই রায়ের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। এদিকে রায় ঘোষণার পরই এজলাসে কথা বলেন মাওলানা সাঈদী। তিনি বলেন, এ রায়ে সুবিচার করেননি বিচারকরা। শাহবাগের কতিপয় নাস্তিক ব্লগারদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে আদালত। এরপর প্রিজন ভ্যানে করে মাওলানা সাঈদীকে নেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। রায় ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনাল চত্বরে ছিল 3 স্তরের নিরাপত্তা। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপিলের আবেদন। আসামি পক্ষ বা প্রসিকিউশন যে পক্ষই চাইবে আগামী 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তাদেরকে আপিল করতে হবে এবং আপিল নিষ্পত্তির পরে 2 পক্ষই আরেকটি সুযোগ পাবে, সেটি হচ্ছে রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি রায়কে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশ, র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং গুলি চালিয়ে সাধারণ মানুষ হত্যার ঘটনাকে ইতিহাসের নৃশংসতম গণহত্যা বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী সরকারের নির্দেশে পুলিশ, র্যাব ও সশস্ত্র যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা ঠাকুরগাঁও, দিনাজপুর, সিরাজগঞ্জ, নোয়াখালী, রংপুর, বগুড়া এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি করে সাধারণ মানুষকে হত্যা করেছে। এই বর্বরতা 71 সালের হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। এক লিখিত বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন। সিঙ্গাপুরে 10 দিনের সফর শেষে রাতে দেশে ফিরে বিমানবন্দর থেকে তিনি সরাসরি দলের গুলশান কার্যালয়ে যান। সেখানে সভা শেষে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং না হলেও শুক্রবার বিকেল 5:30টায় বেগম জিয়া সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে। চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। বৃহস্পতিবার রাত 8:50 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বেগম জিয়াকে স্বাগত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি সিনিয়র নেতারা। তবে বিমানবন্দরে স্বাগত জানিয়ে দলীয় নেতা কর্মীদের কাছ থেকে ফুল নেননি বিএনপি চেয়ারপারসন। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা সহ নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে প্রজন্ম চত্বর থেকে। রাতে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের আহ্বায়ক ডাক্তার ইমরান এইচ সরকার। মসজিদকে ব্যবহার করে কেউ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বাদজুমা মসজিদে মুক্তিযুদ্ধের শহীদদের জন্য বিশেষ দোয়া, মন্দির তাগোদা সহ বিশেষ প্রার্থনা, বিকেল 3টায় শাহবাগ চত্বর সহ দেশের সব জেলা উপজেলায় সমাবেশ। শনিবার সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সব সকাল 11টা থেকে 12টা পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার জামাত নেতা সাঈদীর মামলার রায় ঘোষণার পরপরই শাহবাগ চত্বরে উল্লাস প্রকাশ করা হয়। সকল প্রার্থনা অনুষ্ঠিত হবে। একই দিন শুক্রবার বিকাল 3টায় পুনরুদ্ধারণ মঞ্চের উদ্যোগে দেশের সকল জেলা উপজেলায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার সকল ধরনের প্রতিষ্ঠান, সকল যানবাহনের পাশাপাশি সকাল থেকে
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখন থেকে প্রতি শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফাউন্ডেশন। বুধবার ফাউন্ডেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে যারা জায়নামাজে আগুন দিয়েছেন তাদেরকে জালিম আখ্যা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেন, মসজিদ কোনো অবস্থাতেই রাজনীতি চর্চা কেন্দ্র বানাতে দেয়া হবে না। কিন্তু উচ্ছৃঙ্খল লোকজন বিঘ্ন সৃষ্টি করার অপচেষ্টা থাকবে, সেই জন্য প্রাথমিক প্রস্তুতি হলো যে আমাদের উত্তর দিকের যে বারান্দা আছে, এই বারান্দাতে ইবাদতের জায়গা, এখানে মিছিল করার জায়গা নয় বা এটা মঞ্চ নয়। সেই জন্য মুসলিম ভাইদেরকে আপনাদের মাধ্যমে অভিহিত করতে চাই, মুসলিমগণকে দক্ষিণের গেট এবং পূর্বের গেট ব্যবহার করবে এবং উত্তরের গেট পুনরাদেশ না। নানা উদ্যোগের পর মাসখানেক কিছুটা ইতিবাচক থাকলেও আবারও পতন বৃত্তে চলে যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার। কয়েকদিনের দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূলধন কমেছে প্রায় 15,000 কোটি টাকা। আশার আলো দেখার পর নতুন দরপতন ভাবিয়ে তুলছে বিনিয়োগকারীদের। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর গুজব দরপতনের মূল কারণ। রশিদ বাবু রিপোর্ট। মহাধসের পর কয়েক মাস ধরে 4,000 পয়েন্টের কাছাকাছি এসে ঘুরপাক খেতে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক। সম্প্রতি এফবিসিসি এর নেতৃত্বে ডিএসই সমন্বয় কমিটি গঠন করলে কিছুটা ইতিবাচক ধারায় ফেরে পুঁজিবাজার। কিন্তু এক মাস যেতে না যেতেই আবার আগের চেহারায় দুই স্টক এক্সচেঞ্জ। আশার আলো দেখার পর নতুন দরপতন হতাশ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। ছিলাম যে কিছুদিন হয়তো বাজারটা ভালো থাকবে, দেখা গেল যে এখন ক্ষতির মাত্রাটা আরো বেড়ে গেল। সামাজিক ব্যবসাটা আসছে লাভ তো দূরের কথা, তো আমার চালান উঠানো খুব কঠিন অবস্থা হয়ে যাচ্ছে। মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, কিন্তু এটা রিপিট তো পাওয়াই যায় না। আমরা শুধু করে চাই আসলে এখানে উত্তোলনের কি রাস্তা বা কি, আমার মনে হয় আমরা বিনিয়োগকারীরা জানি না, ইভেন যারা এটা পরিষ্কার না। কয়েকদিনের বাজার মূলধন কমেছে প্রায় 15,000 কোটি টাকা, সূচক কমেছে 300 পয়েন্টের উপরে। দরপতনের জন্য অমনিবাস অ্যাকাউন্ট সহ বিভিন্ন বিষয়ে গুজব আর রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীরা আমরা আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। সেই আতঙ্কটার কারণে বাজার তেল পেশায় বেড়ে গিয়েছে। রাজনৈতিক পরিস্থিতি একটু গোলমেলে হয়ে গেল এবং এই ফাঁকে গুজবওয়ালারা বিভিন্ন গুজব করতে শুরু করলো, বাজারে আরো অস্থির হয়ে গেল এবং একটা সেল প্রেশার আসলো। এই ইতিমধ্যে হলো 28 তারিখে ছিল অমনিবাস অ্যাকাউন্ট সেপারেশনের লাস্ট ডেট। অমনিবাস অ্যাকাউন্ট থেকে কিছুটা সেল প্রেশার আসলো, সবগুলো মিলে একটা জায়গার স্থির অবস্থা সৃষ্টি হচ্ছে বাজারে। নানা উদ্যোগের পর ডিএসইতে কয়েকদিন 500 কোটি টাকার মতো লেনদেন হলেও তাও কমে এসেছে। কিন্তু চাঙ্গা ভাব আছে বাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোতে। তবে এসব কোম্পানিতে দেখে শুনে বিনিয়োগের আহ্বান বাজার বিশ্লেষকদের। হিসাব হুমজি গেলে কেনার কোনো মানে হয় না। রশিদ বাবু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।